আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হুসাইন, বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তা ৪১তম বিসিএস এবং বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ও গেজেটেড হয়েছি ৪৩তম বিসিএস এ। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে বিসিএস এর যে দীর্ঘ জার্নি, এই দীর্ঘ জার্নিতে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য কোন মৌলিক বইগুলো পড়া যেতে পারে। সো ব্যাপারটা হলো, মানসিক স্বাস্থ্য ঠিক রাখার একটা উপায় হলো বই পড়া। আর সেই বইগুলোই আপনার পড়া উচিত মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য, যেগুলো কিনা ফিউচারে আপনি যে ক্যাডার সার্ভিসে যেতে চান, সেই ক্যাডার সার্ভিসের সার্ভিস লাইফটা কেমন সেই বিষয়ে আপনাকে একটা সম্যক ধারণা দেবে এবং আপনাকে সামনের যে পরিস্থিতি আসতেছে সেই পরিস্থিতি সম্পর্কে অবহিত করে আপনাকে আগে থেকেই প্রস্তুত করবে। সো ব্যাপারটা হলো, ৪১তম বিসিএস এ আমার ১ নম্বর চয়েস ছিল বিসিএস ফরেন অ্যাফেয়ার্স। আর ৪৩তম বিসিএস এ আমার ১ নম্বর চয়েস ছিল বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। সো এই কারণেই আমি কিন্তু আমার ইউনিভার্সিটি লাইফে যখন আমি বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমি সেই রকম মৌলিক বইগুলি পড়েছি যেগুলো আমার এই ক্যাডার চয়েসের সঙ্গে মিলে। সো আমি আপনাকে আজকে বইগুলোর সাজেশন দিব আপনাদেরকে। সো আপনারা পুরোটা ভিডিও দেখবেন। সো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বই, যখন ম্যাজিস্ট্রেট ছিলাম। বইটি লিখেছেন আলম তালুকদার। সো এই বইটা যদি আপনারা পড়েন, তাহলে এই বইয়ে আলম তালুকদার উনি আসলে বিশেষ প্রশাসন ক্যাডারে ছিলেন। উনি ওনার ম্যাজিস্ট্রেসির যে বৈচিত্র্যময় জীবন উনি অতিবাহিত করেছেন, ওই ওই সময়ের অভিজ্ঞতা তিনি এই জায়গায় তুলে ধরেছেন। তো আপনি একটু জানতে পারবেন যে বিশেষ প্রশাসন ক্যাডারের অধীনে যারা চাকরি করে, তারা তাদের ম্যাজিস্ট্রেট জীবনে আসলে কত রকমের রোমাঞ্চকর পরিস্থিতি এবং চ্যালেঞ্জিং সময় পার করে। সো এই বইটা পড়লে আপনার রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স হবে। এরপর যারা ফরেন সার্ভিস ১ নম্বর চয়েস দিয়েছেন, তারাও কিন্তু ফরেন সার্ভিসে চাকরি করেছেন এরকম কারো অভিজ্ঞতার যে আত্মজীবনী, সেই বইগুলো পড়লেও আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি এরকম একটা বই পড়েছি। তো আপনারা দেখতে পারেন আমার হাতে এই বইটা আছে, ফরেন সার্ভিসে ৩৫ বছর, টক মিষ্টি ঝাল, লিখেছেন এটিএম নজরুল ইসলাম। এই বইটাও আপনারা পড়তে পারেন যে ফরেন সার্ভিসে গেলে আপনার লাইফটা কিরকমটা হবে। ঠিক আছে, ওখানে চার্মগুলো কি আছে বা চ্যালেঞ্জেসগুলো কি কি আছে এবং মেন্টাল সেট আপটা কীরকম থাকতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনারা এখানে একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স পাবেন ওনার লেখার মধ্যে থেকে। বুঝতে পারছেন এইটা? এর পাশাপাশি কিছু বিষয়, কিছু মৌলিক বই আমাদের পড়তে হয়, যেগুলো পড়লে বিশেষ প্রিলি রিটেন ভাইবা সব জায়গাতেই কাজে লাগে। তো আমার কাছে মনে হয়েছে আপনাদের সঙ্গে আমি সেই বইগুলো একটু শেয়ার করি। যেমন দেখুন, এই যে হুমায়ুন আজাদের লেখা লাল নীল দীপাবলি, এই যে খুব চিকন একটা বই, এই বইটা যদি পড়েন তাহলে দেখবেন যে বাংলা সাহিত্যের এবং বাংলা ভাষার যে ইতিহাস, ঠিক আছে, ক্রনোলজি, সেটা কিন্তু আপনার কিন্তু খুব ভালোভাবে বোধগম্যভাবে আপনি পড়তে পারবেন। মানে আপনার কাছে মনে হবে যে ইজি ইজি হয়ে যাচ্ছে। আধুনিক যুগ, মধ্যযুগ, হ্যাঁ, প্রাচীন যুগ, ঠিক আছে, বাংলা ভাষা ও সাহিত্য, মানে এটা হলো বাংলা সাহিত্যের জীবনী এটা। আর বাংলা ভাষার জন্য আপনারা এই যে কত নদী সরোবর, এই বইটা পড়বেন। এগুলো আমি কি করতাম, মানে খুব রিল্যাক্সড মুডে অল্প অল্প করে রেগুলার পড়তাম, এই ৩-৪ পাতা করে, একটার পর একটা করে কিনতাম আর পড়ে পড়ে শেষ করতাম। মানে মুখস্থ করা না এগুলো, জাস্ট আপনারা কি করবেন, অবসর সময়ে দুপুরবেলা বা কোথাও বেড়াতে গেছেন, জার্নি করছেন, কিংবা জাস্ট কাজ নেই, শুয়ে আছেন বা ভ্যাকেশন কাটাচ্ছেন, তখন এই বইগুলো একটু উল্টালে পাল্টালে আপনাদের জন্য ভালো হবে। আর দেখুন, আমাদের একটা রিচ হিস্ট্রি আছে, তাই না? ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমাদের যে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বলি, তারপর হলো বিভিন্ন পর্যায়, তাই না? ৫২, ৬২, ৬২, তারপর হলো ১৯৬৬, তারপর ৬৯ ও ৭১। সো এই বিষয়গুলো কিন্তু হিস্ট্রি জানা দরকার। সো আমার কাছে মনে হয়েছে যখন আন্ডারগ্রেড লেভেলে আপনারা আছেন, তখন হিস্ট্রির জন্য কিছু রেফারেন্স বই পড়া ভালো। আপনি বোর্ড বই পড়লেও হবে, আগের পুরাতন বোর্ড বইগুলো, সেগুলোতেও ভালো হিস্ট্রি আছে। এর পাশাপাশি আমি এইটা পড়েছিলাম, বাংলাদেশের ইতিহাস ১৯০৫ থেকে ১৯৭১, লিখেছেন ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমাকে আমার সিনিয়ররা এই বইটা সাজেস্ট করেছিল, আমি সেই অনুযায়ী এই বইটা কিনেছিলাম। আমি এখন বংশ পরম্পরায় আপনাদের সাজেস্ট করছি আপনারা এই বইটা পড়বেন। হ্যাঁ, সো এই যে মৌলিক বইগুলো, এগুলো পড়ার পাশাপাশি আপনি যদি জিও পলিটিক্স এবং গ্লোবাল অ্যাফেয়ার্সে আপনি একটু দক্ষ হতে চান, বিশেষ করে যারা ফরেন সার্ভিস ১ নম্বরে দেবেন, তাদের ক্ষেত্রে একটা মৌলিক বই হবে এটা, বিশ্ব রাজনীতির ১০০ বছর। হ্যাঁ, লিখেছেন তারেক শামসুর রহমান।
রেহমান, সরি। সো আইআর এর অধ্যাপক ছিলেন উনি, তারেক শামসুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। সো ওনার লেখা এই বইটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা রেফারেন্স বই, মৌলিক বই। সো এটা আপনাদেরকে পড়লে আপনারা হলো বিশ্ব রাজনীতির যে হালচাল বা হালচিত্র, সেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। তখন আপনাদের বিভিন্ন ইস্যু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? 1945 পরবর্তী স্নায়ুযুদ্ধ, তারপর আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর প্রথম বিশ্বযুদ্ধ, লিগ অব নেশনস, ইউএন কেন গঠিত হলো, ইউএন এর লুপহোল গুলো কি কি, অর্থাৎ সামগ্রিকভাবে আপনার মিডল ইস্ট সংঘাত, সামগ্রিক প্রেক্ষাপটটা, বিশ্বব্যাপী বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট, সেটা এই বইয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, উইথ উদাহরণ সহ, একেবারে প্রোস অ্যান্ড কনস। এই জন্য আপনার জন্য এই বইটা অনেক ভালো হবে। তবে শুধু যে এই বইগুলো পড়বেন তা নয়, আপনাকে একটু সাহিত্যিক জ্ঞানও থাকতে হবে, সাহিত্যিক বোধও থাকতে হবে। আমার কাছে মনে হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা যদি না পড়া হয়, তাহলে আসলে আপনার ওই ওই সময়টা বৃথা যায়, বিশ্ববিদ্যালয়ের জীবনটা। এই কারণে আপনারা চেষ্টা করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই বইটা, সঞ্চয়িতা। সঞ্চয়িতা হলো ওনার বিখ্যাত যে কবিতাগুলো, সে কবিতাগুলোর একটা কালেকশনস। ঠিক আছে? এই কারণে এই সঞ্চয়িতাটা ভালো করে পড়বেন পুরোটাই। হ্যাঁ, এর পাশাপাশি আরো কিছু রেফারেন্স বই আপনারা পড়তে পারেন, যেমন আবু সাইদ চৌধুরী, ওনার লেখা প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি, এই বইটা পড়বেন। আবার হেমায়েত উদ্দিনের লেখা ডিপ্লোমেসি ইন অবস্কারিটি, আ মেমোয়ার। হ্যাঁ, তো ফরেন সার্ভিস যারা 1 নম্বর চয়েস দিয়েছেন তাদের জন্য এই বইগুলো খুব ভালো হবে। এছাড়াও ইকোনমিক্সের কিছু রেফারেন্স বই আপনাদের পড়া মনে হয় একটু সুবিধার হবে, যেমন রেহমান সোমানের লেখা পদার্থপরতার অর্থনীতি, এটা আপনারা দেখতে পারেন। সো ব্যাপারটা হলো, রেফারেন্স বই আপনি আপনার প্রেফারেন্স, আপনার আপনার যেই ক্যাডার চয়েস এবং আপনার যে ব্যাকগ্রাউন্ড, সেই অনুযায়ী করলে বেটার হয়। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি, এগুলাকে ইনভেস্টমেন্ট ভাববেন। সো বই কিনে আপনার যে টাকাটা খরচ হচ্ছে, এগুলো হাজার গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। সো এই কারণেই বই বেশি বেশি করে বই কিনে কিনে পড়বেন। আর কেনার যদি একেবারে সামর্থ্য না থাকে, আরেকটা অপশন আছে, সেটা হলো আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন সেখানে কিন্তু লাইব্রেরি আছে, তাই না? সে লাইব্রেরিতে যে আপনারা হলো বই নিয়ে পড়ে ফেলুন। তবে সবচেয়ে ভালো হয় নিজের টেবিলে, পড়ার টেবিলে যদি বইটা থাকে, মানে লাইব্রেরি থেকে যদি বইটা নিয়ে এসে পড়তে পারেন, হ্যাঁ, তাহলে সবচাইতে বেটার হয়। সো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এরকম ভিডিও যদি আপনারা আরো চান, আমাকে উৎসাহিত করতে চান, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, মোস্ট ইম্পর্টেন্টলি। আর যদি নেক্সট ভিডিওটি আপনাদের দরকার হয়, তাহলে আপনারা বেল বাটনে প্রেস করে দিন, যাতে করে সবার আগে আপনি ভিডিওটি পান। আর ছড়িয়ে দিন, যাতে করে যারা বঞ্চিত, একেবারে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে রয়েছে, অর্থনৈতিক সমস্যায় ভুগছে, যারা রিচ করতে পারছে না, বিভিন্ন কোচিং সেন্টার এটা সেটা, তো তারা যেন এই ইনফরমেশনগুলো পেতে পারে। আর বই শেয়ার করবেন, আপনার বই আপনার বন্ধুরা পড়বে, আপনার বন্ধুদের বই আপনি পড়বেন, এটা কিন্তু কি হয়, নলেজ শেয়ারিং। সো আমরা বন্ধুরা কিন্তু কি করতাম, একজন আরেকজনের বই ধারে নিয়ে পড়ে নিতাম। সো এরকম করে ম্যানেজ করেও কিন্তু অনেক বই কিনা যায় এবং পড়া যায়। সো আমরা বই পড়াটাকে বেশি একটা অভ্যাসে নিয়ে আসি আমাদের প্রাত্যহিক জীবনে, যাতে করে আমাদের মধ্যে একটা মননশীলতা তৈরি হতে পারে। বুঝতে পারছেন? এটাই কিন্তু আপনাকে বিসিএস প্রিলি, রিটেন এবং ভাইবা এবং সর্বোপরি একজন ভালো সিভিল সার্ভিস অফিসার হিসেবে তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে। সো আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো দিন, অন্য কোনো ইস্যু নিয়ে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।